friends, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প এবং দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড। আর প্রথমেই আমরা চোখ রাখবো আজকের আপডেটসে। টলি পাড়ার চর্চিত কন্ট্রোভার্সিতে এলো সিনেম্যাটিক টুইস্ট। এতদিন ধরে চুপ থাকা অঙ্কিতা চক্রবর্তী অবশেষে মুখ খুললেন মিডিয়ার সামনে। এক ঝাঁক ক্যামেরা, ফ্ল্যাশ এবং প্রশ্নবাণের মাঝেই প্রেস কনফারেন্স করে জানালেন ঠিক কি ঘটেছিল তার সাথে সেই দিন পার্টি নাইটে। ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড ওই সময় আমরা একটা সিরিজ করি পবিত্র পাপিস, যেটা আমরা নিজেদের বাড়িতে নিজেরা ফোন থেকে শুট করেছি এবং দেবালয় ভট্টাচার্য আমাদেরকে গাইড করেছে। ঠিক আছে, তো এই কাজটা চলতে চলতে যখন মেতে একটু রিলিফ দেওয়া হয়, ফ্লাইটগুলো স্টার্ট হয় 18th জুন, আমার যতদূর মনে আছে, যেহেতু ওটা একটা রেকর্ড থাকে ফ্লাইটের। 18 জুন আমি ব্যাক করেছিলাম এবং তারপর আমাদের এই পবিত্র পাপিজ এবং তার সাথে বোধহয় আর একটা কোনো শো এরমভাবে বাড়িতে শুট করা হয়েছিল, সেটা ইফ আই এম নট রং সেটা মৈনাক ভৌমিক সেটা শুট করেছিলেন। দেবালয়দার সাথে আমার অনেক দিনের সম্পর্ক এবং সুসম্পর্ক, হ্যাঁ, এবং আমার মেমোরিতে এরকম কোথাও নেই যে কাজ করাকালীন, তোমরা সবাই জানো যে দেবালয়দার সাথে আমি চরিত্রহীন করেছি, তারপর বউ কেন সাইকো করেছি এবং বাড়ি গেছি, একটা ছোট পারিবারিক সম্পর্ক, আড্ডা মেরেছি এবং কখনো আনসেফ ফিল করি। তো তো অবভিয়াসলি যেখানে যে মহলের মধ্যে তুমি আনসেফ ফিল করো না, অলরেডি তুমি সেই লোকগুলোর সাথে অনেকটা সময় কাটিয়ে ফেলেছো, তো সেখানে তোমার গার্ডসটা ডাউন থাকে, রাইট? তখন আমরা ভাবি যে আমরা সেফ জায়গায় আছি। তো পার্টিটা যখন শেষের দিকে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, দেবালয়দা হঠাৎ করে আমার হাতটা ধরে টানে এবং যেখানে ওই বিষয়টা চলছিল, মানে যে স্পেসটাতে চেয়ার টেয়ার রাখা ছিল, সবাই আড্ডা মারছিলাম, তার ঠিক সংলগ্ন একটা রুম ছিল, সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে আমার মানে এটাকে কি বলে শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা করে, চুমু খাওয়ার চেষ্টা করে। উইদিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি এবং আমি ধাক্কা দিই এবং আমি বেরিয়ে যাই। এবার তারপরে টু বি ভেরি অনেস্ট, যেহেতু আমাদের একটা মানে পূর্ব সম্পর্ক আছে, অল্প সময়ের জন্য হলেও একটা বন্ধুত্ব যেটুকুই আছে, কাজ করেছি একসাথে, তো আমি না মানে এটা মানে আমরা সাধারণত ভিকটিমরাই এ ধরনের কেন যে করি জানি না, এটা কন্ডিশনিং বোধহয়। তো আমি না জিনিসটাকে র্যাশনালাইজ করার চেষ্টা করি যে মানে হয়তো ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল বা এরকম কোনো কিছুতে হয়তো করে ফেলেছে এবং নিশ্চয়ই সঙ্গীত ফিরলে বা মনে হলে একটা ফোন করবে যে দেখ ভুল হয়ে গেছে, ঠিক ছিলাম না, ওকে। তো সেটার জন্য না আমি বেশ কিছুদিন ওয়েট করি এবং একটা অদ্ভুত দোলাচলের মধ্যেও যাই, তার কারণ বুঝতে পারছিলাম না যে মানে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেলে না মানে একটু সময় লাগে থিতু হতে যে কি হলো। তো আমি কিছুদিন ওয়েট করার পরে তার কিছু মাসের মধ্যেই একটা পার্টিতে আমার তো কোনো ফোন আসে না, কোনো অ্যাপোলজিও আসে না, তো কিছুদিন পরে একটা পার্টিতে দেবালয়দার সাথে আমার দেখা হয় এবং দেবালয়দা মানে বউ কেন সাইকোর পরে যখন মন্টু পাইলট শুরু হবে, ওই শ্যুটটা মানে বউ কেন সাইকোর শ্যুটের পরে দেবালয়দা আমাকে এটা বলেছিল যে তুই এত ভালো কাজ করলি, তোকে একটু পুশ করবো, দাঁড়া তোর জন্য একটা ভালো কিছু লিখবো। তো হঠাৎ করে একদিন আমায় ফোন করে, বলছে আজকেই লেখা শেষ করেছি, দেখা কর। সাউথ সিটির উল্টো দিকে তখন জাস্ট বেক বলে একটা ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আমরা দেখা করি। আর হি ওয়াজ ভেরি এক্সাইটেড যে দেখ এটা আমি লিখেছি, এটা খুব ভালো গল্প, এটা করবো, এই সেই হ্যানা তেনা। অ্যান্ড ফাইনালি যে ডেটটা বলে, তো তাতে আমি বললি যে দেবলাদা আমি করতে পারবো না, কারণ আমার অলরেডি বিশ্বদাকে ওই ডেটগুলো দেওয়া আছে, শ্যুট করছি। তখন আমি মাফিয়া বলে একটা সিরিজ অলরেডি সেটা ডেট দিয়ে দিয়েছিলাম, তো সেই কাজটা আমার করা হয় না। তো অবভিয়াসলি বুঝতেই পারছো সম্পর্কটা
কিরকম, কিন্তু হঠাৎ করে পার্টিতে গিয়ে আমি দেখলাম যে অনুশোচনা তো নেই, মানে একটা অদ্ভুত বিহেভিয়ার, একটা মানে অদ্ভুত লুক এবং একটা কোল্ড স্মাইল, যেরকম হয় না যে একজন ডিরেক্টর উঠতি সবে নাম হচ্ছে এবং একজন অভিনেত্রী যদি তার সাথে হেসে কথা বলতে হয়, সে যেমন একটা কোল্ড অ্যাজ ইফ চেনেই না আমাকে, ঠিক আছে? তো সেটা না, মানে সেটার পরেও আমার একটু টাইম লেগেছিল বেসিক্যালি, যে আচ্ছা মানে কোনো অনুশোচনা তো নেই, মানে উল্টে পুরো ব্যাপারটাকে মানে ডিক্লাইন করে দিচ্ছে, বেসিক্যালি চিনতেই পারছে না। এবং তারপরে আমি অনেকবার ভেবেছি এটা নিয়ে আমি কথা বলবো, এবং সেই সময় আমার যে পরিস্থিতি ছিল প্রফেশনাল জায়গা থেকে আমি বলছি, তো সেটাতেও না আমি একটু পিছিয়ে ছিলাম। তার কারণ সেই সময় আমি একটা শহরে চলে গেছি, কোভিড হয়ে গেছে, এখানে আসছি, কাজকর্ম শুধু আমার না সবারই খুবই আনস্টেবল। এবং যে সমাজের মধ্যে আমরা থাকি আমরা জানি যে যখনই একটি মেয়ে বা বিশেষ করে একজন অভিনেত্রী যখন কথা বলতে আসে এইসব নিয়ে, তাকে প্রথমেই বলে দেওয়া হয় যে ওর তো কাজ নেই এখন, তাই ও অ্যাটেনশন সিক করছে এইসব বাজে কথা বলে, রাইট? তো এই সমস্ত জিনিসগুলো না আমার মাথায় ভীষণ প্লে করতে থাকে এবং আমি একটু স্কেপটিক্যাল হয়ে যাই। কিন্তু মানে এটা আমি এত বছর ধরে এই ট্রিগারটা আমি সাফার করেছি। মানে যখনই দেবালয়দার কোনো কিছু রিলিজ হয়েছে দেখেছি, বা কোনো পার্টিতে আবার দেখা হয়ে গেছে, মানে অ্যাজ ইফ আমি অ্যাভয়েড করে গেছি, মানে অ্যাজ ইফ আমি কোনো ভুল করেছি। নতুন নতুন ছেলেমেয়েগুলো তো আসছে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমারও কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না একসময়, কিন্তু আজকে আমি আমার কাজের দ্বারা সেই এস্টাবলিশমেন্টটা তৈরি করেছি। কিন্তু এই যে ছোট ছোট ছেলেমেয়েগুলো আসছে এবং তাদেরকে এগুলো করা হচ্ছে, তারা তো কেউ বলতে পারছে কেউ বলতে পারছে না, এবং যারা বলতে পারছে তাদেরকেও স্লাট শেম করা হচ্ছে কন্টিনিউয়াসলি। মানে বলতে মানে আমি জানি না মানে কি বলতে চাইছি। এবং দেবালয়দা এটাও মেনশন করেছে ওই ভদ্রলোকের কাছে যে আই হ্যাভ বিগ ব্যাকআপস, রাইট? তো মেবি হি হ্যাজ। এবং দারুণ ব্যাপার যে এরম একটা মোলেস্টেশন এবং চাইল্ড অ্যাবিউজের কেসে যদি দেবালয়দাকে কেউ ব্যাকআপ করতে চায়, তাহলে তো একটা দারুণ ব্যাপার। তাদের মুখগুলো আমরা দেখতে চাইবো, জানতে চাইবো তারা কারা, তারা কিভাবে অপারেট করে, কি তাদের রাজনীতি কর্মক্ষেত্রে, নিশ্চয়ই জানতে চাইবো। তো এই মুহূর্তে দিস ইজ ইট। আমার কোনো ক্লেম নেই, আমার কোনো কিছুই নেই। আমি শুধু একটা কথাই বলেছি যে হ্যারাসমেন্টটা নিয়ে, যে ট্রিগারটা নিয়ে, যে প্যানিকটা নিয়ে আমি এতগুলো বছর আমার সিস্টেম কোনো না কোনোভাবে তো ক্ষতি হয়েছে আমার সিস্টেমে, মানে পড়াশোনা করলে সেটাই তোমরা জানতে পারবে। তো এটা আমি আমার সিস্টেমে আর রাখবো না, এটা আমি বার করে দেবো। অ্যান্ড আই নিড অ্যান অ্যাপোলজি মিডিয়া এবং হোয়াট এভার দ্য মিডিয়া, ফেসবুক যেখানে উনি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং মিডিয়ার কাছে আমি এটা করেছি স্বীকার করে একটা বলেছি, এর থেকে বেশি। আর এটাও আমার মনে হয় যে শাস্তির কথা তো পরে আসছে, কিন্তু এই লোকগুলোকে কিছু মানুষ যারা সেফ থাকতে চায়, যারা সেফ থাকতে চায় না, যারা এই কালচারটাকে কন্টিনিউয়াস ফিট করে যাচ্ছে, তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কিছু মানুষ তো আছে যারা নিজেদের ডিগনিটি নিয়ে, নিজেদের ক্রাফটকে ভালোবেসে, তারা কফি খেতে না গিয়ে তারা ক্রাফটে মন দেয়, তারা দুটো ওয়ার্কশপ করে, তারা নিয়মিত তারা যে অভিনয় করে যে পারিশ্রমিকটা পাচ্ছে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। তারা কি দোষ করেছে? তাদের অ্যাটলিস্ট আমি অ্যাওয়্যার তো করতে পারছি, সেটাই যথেষ্ট। টলিউড থেকে এবার সোজা চলে যাব বলিউডে। বড় বাজেট, মেগা স্টার কাস্ট, তারপরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল থগস অফ হিন্দুস্তান। আর আজ প্রায় 8 বছর পর সেই ব্যর্থতা নিয়েই চমকে দেওয়া স্বীকারোক্তি জানান আমির খান। বলিউডে অনেক বড় ছবি আসে অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু কিছু সিনেমা থাকে যেগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও বছরের পর বছর ধরে আলোচনায় থাকে। আর সেই তালিকায় অন্যতম নাম থগস অফ হিন্দুস্তান। প্রায় 8 বছর পর এই ছবিকে নিয়ে এক চমকে দেওয়া সত্যি সামনে আনলেন আমির খান নিজেই। আমিরের মতে
থাগস অফ হিন্দুস্তানের গল্প আসলে শোলের মতোই, কিন্তু তাই যদি হয় তাহলে প্রশ্ন একটাই, কেন এত বড় স্টার কাস্ট, বিশাল বাজেট আর দুর্দান্ত হাইপ থাকা সত্ত্বেও ছবিটা বক্স অফিসে খুব খারাপভাবে ব্যর্থ হলো? সম্প্রতি মুম্বাইয়ের স্ক্রিন একাডেমি মাস্টার ক্লাস অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আমির জানান, তিনি সাধারণত কোনো ছবিতে কাজ করার আগে নিজের চরিত্রকে নয়, পুরো গল্পকেই বেশি গুরুত্ব দেন। আমির খানের মতে, তিনি কোন চরিত্রে অভিনয় করছেন সেটি তার কাছে দ্বিতীয় বিষয়। কোনো ছবিতে সম্মতি দেওয়ার আগে তিনি প্রথমে ছবির গল্প কতটা শক্তিশালী সেটাই গুরুত্ব দিয়ে দেখেন। উদাহরণ হিসেবে তিনি বলেন দাঙ্গালের কথা। 2016 সালের এই ব্লকবাস্টার ছবিতে আমির খান অভিনয় করেছিলেন মহাবীর ফোগাটের চরিত্রে, কিন্তু আমিরের দাবি তিনি ছবিটিতে রাজি হয়েছিলেন মহাবীরের চরিত্রের জন্য নয়, বরং অসাধারণ গল্পের জন্য। আর ফলাফল, দাঙ্গাল হয়ে ওঠে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় সফল ছবি। বিশ্বব্যাপী আয় করে 2000 কোটিরও বেশি টাকা। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় চমক। আমির জানান, তার দীর্ঘ কেরিয়ারের মাত্র একবার তিনি গল্পের থেকে নিজের চরিত্রকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন, আর সেই ছবিটি হলো থাগস অফ হিন্দুস্তান। সালের এই পিরিয়ড অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবিতে আমিরের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, ফাতিমা খান, সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। কিন্তু বিশাল প্রত্যাশা নিয়ে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়। এরপরই আসে সবচেয়ে অবাক করা তুলনা। আমির খানের মতে, থাগস অফ হিন্দুস্তানের গল্প খুব সাধারণ এবং কাঠামোগত দিক থেকে ছবিটি অনেকটাই শোলের মতো। হ্যাঁ, ঠিকই শুনছেন, বলিউডের সর্বকালের ক্লাসিক শোলের সঙ্গে নিজের ব্যর্থ ছবির তুলনা করছেন আমির। কিন্তু কেন? আমির ব্যাখ্যা করেন, শোলে ছবিতে ছিল ঠাকুরের প্রতিশোধের গল্প, অন্যদিকে থাগস অফ হিন্দুস্তানে ফাতিমার পরিবার ধ্বংস হয়ে যায় আর তাকে সাহায্য করতে আসে আমিরের চরিত্র ফিরিঙ্গি। অর্থাৎ গল্পের আসল কেন্দ্রবিন্দু ফিরিঙ্গি নয়, বরং জাফিরা। যেমন শোলের জয় ভীরু জনপ্রিয় হলেও আসলে গল্পটা ছিল ঠাকুরকে ঘিরে। আমিরের মতে ফরম্যাটের দিক থেকে ছবিটা শোলের মতোই ছিল। তাহলে কোথায় ভুল হলো? এই জায়গাতেই আসে আমিরের সবচেয়ে বড় স্বীকারোক্তি। আমির খানের দাবি, শেষ পর্যন্ত তারা সেই ছবিটি নির্মাণই করতে পারেননি যেটি মূলত প্রথমে লেখা হয়েছিল। অর্থাৎ মূল স্ক্রিপ্ট আর ফাইনাল ছবির মধ্যে ছিল বড় পার্থক্য। আমিরের দাবি, কাস্টিং সমস্যার কারণে বারবার স্ক্রিপ্ট পরিবর্তন করা হয়েছিল, আর সেখানেই ঘটে যায় বড় ভুল। এই মন্তব্যের পর এখন নতুন করে প্রশ্ন উঠছে, যদি আসল স্ক্রিপ্ট অপরিবর্তিত থাকতো তাহলে কি থাগস অফ হিন্দুস্তান আজ অন্যরকম ইতিহাস লিখতে পারত? তাহলে শেষ পর্যন্ত আমির কেন ছবিটিতে রাজি হয়েছিলেন? তার উত্তর ছিল ফিরিঙ্গি চরিত্রটি। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয়, আমির খান কি ঠিক বলছেন? যদি স্ক্রিপ্ট পরিবর্তন করা না হতো তাহলে কি ছবিটি আজ ব্লকবাস্টার হতে পারত? টলি পাড়ার পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশালী মুখার্জি আবারও প্রমাণ করলেন যে ওল্ড লাভ নেভার গোজ আউট অফ স্টাইল। একদিকে বিচ্ছেদের গুঞ্জন, অন্যদিকে শান্তিনিকেতনের নির্জনতায় বার্থডে সেলিব্রেশন, আর তাতেই ফের লাইমলাইটে এই দুই তারকা। কৌশানীকে ঘিরে বনির পোস্ট করা বিভিন্ন রোমান্টিক ছবি ও ইমোশনাল মেসেজ নেটিজেনদের এখন কিন্তু হট টপিক। এঞ্জেল, বেস্ট ফ্রেন্ড, গাইড, কৌশানীকে ঘিরে লেখা বনির এই সব মেসেজ একেবারেই যেন সিনেম্যাটিক।
2015 পারবো না আমি ছাড়তে তোকে থেকে শুরু হওয়া রিল লাইফ রোম্যান্স এখনো রিয়েল লাইফে সুপার স্ট্রং, এবং বিভিন্ন তর্ক বিতর্ক রিউমার্স কাটিয়ে এই পাওয়ার কাপল যেন এখনো বলেই দিল যে উই আর স্টিল গোয়িং স্ট্রং। টলিউডের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের চর্চিত তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। এক দশকেরও বেশি সময়ের এই সম্পর্ক নিয়ে বহুবার উঠেছে নানা প্রশ্ন, ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জনও, কিন্তু সেই সব জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়ে জন্মদিনে শান্তিনিকেতনের নির্জনতায় একান্তে প্রেম উদযাপন করলেন বনি ও কৌশানী। আর সেই উদযাপনের ছবি ও বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয়। টলিপাড়ার এই তারকা জুটির প্রেমের সফর শুরু হয়েছিল আজ থেকে প্রায় এক দশকেরও বেশি আগে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, কিন্তু বনি ও কৌশানীর সম্পর্কের সমীকরণ যে এখনও অটুট তারই ঝলক দেখা গেল অভিনেত্রীর এবারের জন্মদিনে। চেনা শহুরে কোলাহল থেকে দূরে বোলপুরের শান্তিনিকেতনের শান্ত পরিবেশেই নিজেদের মতো করে সময় কাটালেন এই তারকা জুটি। কৌশানীর জন্মদিন উপলক্ষে সমাজ মাধ্যমে দুটি বিশেষ ছবি পোস্ট করেন বনি সেনগুপ্ত, আর সেই ছবি এখন নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে। তবে শুধু ছবি নয়, সবচেয়ে বেশি নজর কেড়েছে বনির লেখা আবেগ ঘন দীর্ঘ বার্তা। অভিনেতা কৌশানীকে সম্বোধন করেছেন নিজের এঞ্জেল, সেরা বন্ধু, ভালোবাসা এবং পথপ্রদর্শক হিসেবে। বনির বক্তব্য অনুযায়ী 2015 থেকে 2026 এই দীর্ঘ পথ চলায় তারা দুজনেই অনেক বেশি পরিণত হয়েছেন, আর তাদের সম্পর্কের বন্ধন আরও শক্ত হয়েছে। তিনি কৌশানীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আরও বড় সাফল্যের কামনা করেন। পাশাপাশি অভিনেতার বার্তায় ছিল স্পষ্ট এক প্রতিশ্রুতিও, যে কোনো পরিস্থিতিতে তিনি কৌশানীর পাশেই থাকবেন, আর কোনো কিছুই তাদের আলাদা করতে পারবে না। প্রসঙ্গত 2015 সালে রাজ চক্রবর্তীর পারবো না আমি ছাড়তে তোকে ছবির হাত ধরেই বড় পর্দায় শুরু হয়েছিল বনি কৌশানীর জুটি হিসেবে সফর। রিল লাইফের সেই প্রেম খুব দ্রুতই জায়গা করে নেয় তাদের বাস্তব জীবনেও। তারপর থেকে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হয়ে ওঠেন তারা। তবে তাদের যাত্রা শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এক সময় দুজনেই অভিনয়ের বাইরেও সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তো দর্শক বন্ধুরা, বনি কৌশানীর এই শান্তিনিকেতন অধ্যায় দেখে আপনার কি মনে হয়? এটাই কি টলিউডের সবচেয়ে ম্যাচিওর লাভ স্টোরিগুলোর একটি? ওয়েল, দ্যাটস ইট ফর দ্য ডে। এরকম আরো নতুন নতুন আপডেটস আর খবর পেতে চোখ রাখুন রঙিন টিভির পর্দায় আমার সাথে, শুধুমাত্র ইটস শো টাইমে।